খুব তাড়াতাড়ি আমাদের দেশে বড় কিছু একটা হতে চলেছে। আর সেটার প্রমাণ হলো বিগত 4-5 দিন আগে আমাদের দেশের আইবি চিফ তিনি অমিত শাহর সাথে দেখা করেন। আর ঠিক তারপরেই অমিত শাহ আমাদের দেশের যে এনএসএ আছে অজিত ডোভাল স্যার তাকে তলব করে নেন। আর ইতিমধ্যেই দিল্লিতে একটি হাই লেভেলের মিটিং হয়ে যায়, যেখানে উপস্থিত ছিলেন আমাদের দেশের পিএম নরেন্দ্র মোদী, ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন, ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, আমাদের হোম মিনিস্টার অমিত শাহ, এনএসএ অজিত ডোভাল এবং আমাদের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। আর এরকম বড় মাপের মিটিং আমাদের দেশে করা হয়েছিল অপারেশন সিন্দুরের আগে, তারপরে চলে যান সার্জিক্যাল স্ট্রাইকের আগে, তারপরে চলে যান যখন এয়ার স্ট্রাইক করেছিল ইন্ডিয়া পাকিস্তানের উপরে, তখনও এই লেভেলের মিটিং করা হয়েছিল। কিন্তু হঠাৎ এখন কেন এই মিটিং করা হচ্ছে? দেখুন, এই মিটিং এ এনএস এর উপস্থিতি সেটাই বুঝিয়ে দেয় যে বিষয়টা কোনো ছোটখাটো বিষয় নয়। আর সেই মিটিং এই যখন ফিনান্স মিনিস্টার থাকছে, অর্থাৎ ভারত যেই ডিসিশনই নিচ্ছে না কেন সেখানে অর্থের প্রয়োজন আছে। তারপরে সেখানে রাজনাথ সিং থাকার অর্থ হচ্ছে যেই পদক্ষেপ ভারত নিতে চলেছে সেখানে হয়তো সৈন্য শক্তিও প্রয়োগ হতে পারে। তারপরে চলে যাচ্ছি বিদেশ মন্ত্রীর দিকে। এখানে এমনও হতে পারে যে ভারত যেই ডিসিশনই নিক না কেন সেখানে বিদেশিদের বিদেশি যেসব দেশগুলো আমাদের বন্ধু দেশ আছে বা শত্রু দেশও ধরে নিন, তারা যাতে সেই ডিসিশনে কোনো রকমের কোনো অসুবিধা না করে। আর সেজন্যই এত উচ্চ পদাধিকারীদের মধ্যে এই মিটিংটা করা হয়েছে। এখন আপনার মাথাতে আসতে পারে যে তাহলে কি ভারত পিওকে নিতে চলেছে? দেখুন, এটা বাস্তব হতেও পারে। কেন কি লাস্ট 1 মাস ধরে আমাদের দেশের যে বিদেশ মন্ত্রী আছে এস জয়শঙ্কর স্যার, তিনি দুবার সৌদি আরবে গেছেন। আর ঠিক তার পরেই আমাদের দেশের এনএসএ অজিত ডোভাল স্যার সৌদি আরব ভিজিট করেছেন। আর সৌদি আরব সেই দেশ যাদের পাকিস্তানের সাথে একটি ডিফেন্স প্যাক্ট সাইন করা আছে, যেখানে লেখা আছে যে সৌদি আরবে যদি কোনো সময় হামলা হয় তাহলে পাকিস্তান সেখানে সৈন্য নিয়ে যাবে, আর পাকিস্তানে যদি হামলা হয় তাহলে সৌদি আরব সেখানে সৈন্য পাঠাবে। তো এমনটা হতেই পারে যে হয়তো ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনো অ্যাকশনের কথা ভাবছে, আর সেখানে যাতে সৌদি আরব না আসে সেটার জন্য হয়তো সৌদি আরবের সাথে কোনো কথা বলতে তারা যেতেই পারে। শুধু তাই নয়, তারা সৌদি আরবের পরে চীনেও গিয়েছে। এবার দেখুন, চীন সেই দেশ যেখানে আমরা জানি যখন পাকিস্তানের সাথে ভারতের কোনো কনফ্লিক্টে আসে চীন পাকিস্তানকে ওপেনলি সাপোর্ট করে। এমনকি অপারেশন সিন্দুরের সময়ও আমরা দেখেছি যে চীন কিভাবে পাকিস্তানকে সাহায্য করেছে ভারতের বিরুদ্ধে। আর সব থেকে বড় কথা, বর্তমানে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। পাকিস্তান কয়েক টুকরোতে ভাগ হতে চলেছে। শুধু তাই নয়, পিওকেতে প্রায় 150 জন সাধারণ পাবলিককে পাকিস্তানি সৈন্য গুলি করে মেরে ফেলেছে। अभी की ताज़ा तरीन अपडेट ये है कि रावलाकोट के अंदर जो रेंजर की जानिब से फायरिंग की गई है और पायलट हाई स्कूल से लेकर सीएमएच तक मुकम्मल लाशें मेरी इतलात के मुताबिक 150 से 200 बंदों को शहीद कर दिया गया है। और ये वाक़या उस वक्त पेश आया जब धरने में लोग पुरअमन मौजूद थे और रेंजर ने दाएं बाएं बिल्डिंगों के ऊपर चढ़ के वहां से लोगों के ऊपर फायरिंग की गई। তো এমনটা ভারত ভাবতেই পারে যে এটা একটা ভালো সময় পিওকে আমাদের দেশের সাথে মিলিয়ে নেবার। আর অনেক লম্বা সময় ধরে ভারতীয়রাও এটা দাবি করছে যে পিওকে আবার ভারতের সাথে মিলিয়ে নেওয়া হোক। তো এটা খুব হাই চান্সেস হতেই পারে। কিন্তু যদি আপনি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন তাহলে পরে আমার মনে হয় না যে ভারত পাকিস্তানে কিছু একটা করতে চলেছে। কেন কি পাকিস্তানের যা অবস্থা, একে তারা ঋণে জর্জরিত, তাদের অর্থ ব্যবস্থা একদম নষ্ট হয়ে গেছে, তারা ভিক্ষার উপরে বেঁচে আছে। আজকে এই দেশ $1 বিলিয়ন দিয়ে দিল, সেটা দিয়ে কয়েক মাস চলবে। তারপরে তখন ওদের মাথাতে চিন্তা চলে আসে যে আমরা নতুন কার কাছ থেকে লোন নেব, নতুন কার কাছ থেকে ভিক্ষা নেব। তারা সেই বাটি নিয়ে আবার নতুন কোনো দেশের কাছে চলে যাচ্ছে। তো তাদের অবস্থা এমনিতেই খারাপ। আর যেটা আমি ভিডিওতে আগেও বললাম যে পাকিস্তানের কয়েকটা টুকরো হয়ে যেতে পারে। তার মধ্যে একটা টুকরো হবে কাশ্মীরের, একটা হবে বালুচিস্তানের, একটা হবে খাইবার পাখতুনখা, আরেকটা যেটা পাঞ্জাব রিজন, যেটা পাকিস্তানে পড়ে, সেই জায়গাটাতে হয়তোবা তারা পাকিস্তান হিসাবে থাকতে পারে। বাকি ম্যাপের যে টোটাল যা এরিয়াগুলো আছে সেগুলো পাকিস্তানের থেকে ভাগ হয়ে যাবে। আর যখন এগুলো ভাগ হয়ে যাবে তখন পিওকে অটোমেটিক ভারতের কাছে চলে আসবে। তো আমার মনে হয় না যে ভারত সরকার নিজের থেকে সেখানে কিছু করতে যাবে, কারণ আজ নয়তো কাল পিওকে ভারতের সাথে এমনিতেই চলে আসবে, আর সেখানে ভারতের কোনো রক্তপাতও হবে না। তাহলে কি হতে পারে? দেখুন, ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টি তারা নতুন দাবি রেখেছে যে হোম মিনিস্টার অমিত শাহকে ইস্তিফা দিতে হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। ককরোচ জনতা পার্টি বলছে যে 20 তারিখে তারা যে প্রোটেস্ট করছিল সেখানে স্টুডেন্টদের উপরে যে লাঠিচার্জ করা হয়েছে সেটা অমিত শাহর অর্ডারে করা হয়েছে। আর যাদেরকে সেই প্রোটেস্ট থেকে এফআইআর করে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে রিলিজ করতে হবে এবং তাদের বিরুদ্ধে এফআইআর তুলে নিতে হবে। এটা হচ্ছে ককরোচ জনতা পার্টির বর্তমানের দাবি। যদি সরকার এই দাবি না পূরণ করে তাহলে পরে তারা আবার যন্তর মন্তরে গিয়ে সেখানে প্রোটেস্ট শুরু করে দেবে। এইবার পুরো বিষয়টাকে একটু মিলান।
বর্তমানে আমাদের দেশে পার্লামেন্টে মনসুন সেশন চলছে। এই সেশনে অনেকগুলো বিল আসবে, যার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিল হচ্ছে এফসিআরএ বিল। আচ্ছা, হঠাৎ করে আমেরিকার থেকে 3জন ছেলে আমাদের দেশে চলে আসলো, রাতারাতি তারা একটা পার্টি বানিয়ে নিল, পার্টি বানিয়ে নিয়ে তারা মুদ্রা কি তুললো? ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা। কেন? কারণ নিটের এক্সাম পেপার লিক হয়ে গেছিল। তো ঠিক আছে, সরকার সেখানে একটা খুব সুন্দর মুভ নেয়, ধর্মেন্দ্র প্রধান সেখানে ইস্তিফা দিয়ে দেয় এবং সরকার সেই স্টুডেন্টদের সমস্ত দাবি মেনে নেয়। হিসাব মতে এখানে কি হওয়া উচিত ছিল, যে যেহেতু সরকার স্টুডেন্টদের সমস্ত দাবি মেনে নিল, তো স্টুডেন্টরা চুপ হয়ে যেত আর সরকারের কাজে আবার লেগে যেত। কিন্তু না, এরা এখন পড়ে গেছে অমিত শাহর ওপরে। আর এই এফসিআরএ বিলটা কে আনছে? আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। আর এফসিআরএ বিলে সবচেয়ে বেশি ক্ষতি কোন দেশের হবে? সেটা হবে হচ্ছে আমেরিকার। আর এই ছেলে তিনটা আমেরিকার থেকেই এসেছিল। আসল ব্যাপারটা এখানে বুঝুন। আচ্ছা, এফসিআরএ বিলে অ্যাকচুয়ালি আছে কি? এফসিআরএ বিল তো আগের থেকেই ছিল, কিন্তু অ্যামেন্ডমেন্ট হচ্ছে। তো অ্যামেন্ডমেন্টে এবার কি করা হচ্ছে? এতদিন পর্যন্ত এফসিআরএ বিল সেটা খুব একটা বেশি করা ছিল না। ধরুন আপনার কোনো একটা এনজিও আছে যেখানে বিদেশ থেকে ফান্ডিং আসে, আর সেটা দিয়ে হয়তো আপনি কোনো স্কুল বা হসপিটাল চালান। তো আগে কি হতো, যে আপনার উপরে যদি ব্যান করে দেয়, তাহলে পরে সেই স্কুল বা হসপিটাল কিভাবে চলবে? চলতে পারবে না, সাধারণ মানুষ এফেক্টেড হবে। তাই আপনাকেও ছেড়ে দেওয়া হতো, হয়তো ওয়ার্নিং দিয়ে বা কিছুদিন সাসপেন্ড করে। কিন্তু সরকার এই বিলে নিয়ে আসছে যে যদি আপনি দেশ বিরোধী কোনো গতিবিধিতে জড়িত পাওয়া যায় আপনাকে, তাহলে পরে আপনার যত অ্যাসেট আছে, আপনার যে এনজিও আছে, সেটাকে সরকার সিজ করে নেবে এবং সেটা সরকারের মতন করে চালাবে। কিন্তু এই এফসিআরএ বিল নিয়ে বিরোধী দলগুলো সমস্ত সরকারের পিছনে হাত ধুয়ে লেগে গেছে। এমনকি আমেরিকার যে মার্কো রুবিও যিনি আছেন, তিনি বিদেশ মন্ত্রী বলা চলে। মানে আমাদের দেশে যেরকম এস জয়শঙ্কর স্যার আছেন, সেরকম হচ্ছে আমেরিকার মার্কো রুবিও। তিনি তার এক ইন্টারভিউতে বলেন যে যদি ইন্ডিয়া এই এফসিআরএ বিলে কোনো অ্যামেন্ডমেন্ট করে, তাহলে পরে আমেরিকার সাথে ইন্ডিয়ার সম্পর্ক মানে আগের মতন থাকবে না, খারাপ হয়ে যাবে। এবার দেখুন, আমেরিকাও ভারতের উপরে চাপ দিচ্ছে। কেন কি, এই রিসেন্ট 2-3 দিন আগে আমেরিকা অ্যানাউন্স করেছে যে আমেরিকা ভারতের উপরে 100% ট্যারিফ লাগাবে। কেন? কারণ আমরা রাশিয়া থেকে তেল কিনছি বলে। দেখুন, ডাইরেক্ট তো আর বলতে পারবে না যে আমরা তোমাদের দেশে টাকা পাঠাচ্ছি, ওটার মধ্যে তুমি নজরদারি করতে পারবে না, সেটা তো আর বলার ক্ষমতা নেই। তাই কি বলছে, যে না, রাশিয়ার থেকে তেল কিনা হচ্ছে, তাই আমরা 100% ট্যারিফ দিচ্ছি। জিও পলিটিক্সে এভাবেই একটা দেশের উপরে প্রেসার ফেলানো হয়। আর ইতিমধ্যেই খবর চলে আসে মিজোরাম থেকে। মিজোরামে একটি প্রোটেস্ট কন্ডাক্ট হবে, সেটা হচ্ছে আগস্টের 11 তারিখ। কিসের জন্য? না, ভারত এফসিআরএ বিলে নজরদারিটা বাড়াচ্ছে, সেজন্য তার বিরোধিতাতে আমরা প্রোটেস্ট করব। আর সেই প্রোটেস্টকে দেখেছে সেখানকার চার্চের যারা ফাদার আছে তারা। কানেকশনটা বুঝতে পারছেন যে কিসের সাথে কি জড়িত আছে? আচ্ছা, এবার একটা জিনিস বুঝুন, যে এরা বিদেশ থেকে টাকা নিচ্ছে, এরা সেটাকে সঠিক কাজে লাগাচ্ছে, যেটা এদের কথা যে আমরা তো সঠিক কাজেই লাগাচ্ছি। তো যদি তোমরা সঠিক কাজেই লাগাচ্ছ সেই টাকাগুলোকে, তাহলে পরে তোমাদের এত প্রবলেম কিসের? তাহলে তোমাদের এত চিন্তা কিসের? তোমরা তো ঠিকই আছো। সরকার যদি সেটাকে ভালো করে তদারকি করে দেখে, তা সেখানে তো তোমাদের কোনো প্রবলেম হওয়া উচিত না, তোমরা তো ঠিক পথে আছো। কিন্তু তারা সেখানে ধর্মঘটে নেমে যাচ্ছে। তো নিশ্চয়ই সেখানে কিছু না কিছু দুর্গিবাজি চলছে, না হলে পরে তাদের কেন গায়ে লাগবে? আর সেটা কি চলছে আমি আপনাকে বলছি। অনেক সময় ধরেই নর্থ ইস্টে এই বিদেশি টাকার জোরে অনেক বড় স্কেলে ধর্ম পরিবর্তন করা হচ্ছে। নর্থ ইস্টে যদি আপনি বর্তমানে সিচুয়েশন দেখেন, আসাম যদি বাদ দেন, আসাম বাদ দিয়ে বাকি সব স্টেটগুলোতে 90%-এর বেশি খ্রিস্টান। আমাদের দেশ তো আদিকাল থেকেই সনাতনীদের দেশ, তাহলে পরে সেখানে 90%-এর বেশি খ্রিস্টান কোথা থেকে আসলো? সেটা এসেছে কনভার্সনের মাধ্যমে। আর এই কনভার্সন করিয়েছে আমেরিকা। 2-3 বছর আগে আমেরিকা একটি বয়ান দিয়েছিল, যেখানে সে বলেছিল যে বাংলাদেশের কিছু অংশ আর ভারতের নর্থ ইস্টের কিছু অংশ, এগুলো মিলিয়ে তারা একটা খ্রিস্টান দেশ বানাতে চায়। দেখুন, একই ফর্মুলা। আস্তে আস্তে তারা ধর্ম পরিবর্তন করে মাইনরিটি থেকে মেজরিটিতে যাবে, আর যখনই মেজরিটিতে যাবে তখনই তাদের আলাদা দেশের ডিমান্ড তারা করে দেবে। আর এইসব বিষয়কে আটকানোর জন্যই এই এফসিআরএ বিলের মধ্যে অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। দেখুন, এমনটাও হতে পারে যে ইন্টেলিজেন্সের মাধ্যমে আমাদের দেশের সরকার হয়তো কোনো একটা ইনপুট পেয়েছে। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে ককরোচ জনতা পার্টির যে এতদিন ধরে নাটক চললো, সেখানে আমাদের দেশের গৃহমন্ত্রী অমিত শাহ, তার একটা টুইট পর্যন্ত নেই। তিনি এই বিষয়ে কোনো কথা বলেননি। তিনি কন্টিনিউয়াসলি তার কাজই করে গেছেন। এমনকি মাঝখানে রাহুল গান্ধী, তিনি বলেছিলেন যে অমিত শাহর নাকি পার্লামেন্টে আসার ক্ষমতা নেই।
তাই অমিত শাহ ঠিক তার পরের দিনই 9:30টার সময় মানে সকাল 9:30টার সময় পার্লামেন্টে যান এবং রাত্রি 10টা পর্যন্ত পার্লামেন্টে থাকেন। কিন্তু সেখানে থাকার পরেও তিনি একাই ছিলেন এবং নিজেই কাজ করছিলেন। আর এতেই বোঝা যায় যে অমিত শাহ কিছু একটাতে কাজ করছে, যেটা এই বিদেশি শক্তি এবং আমাদের দেশের বিরোধী দলের ভালো লাগছে না। তাই খুব প্রবল সম্ভাবনা যে হয়তো ভারত আমেরিকার বিরুদ্ধে কিছু একটা পদক্ষেপ নিতে চলেছে, আর সেখানে হয়তো নর্থ ইস্টেরও কিছু না কিছু ভূমিকা থাকবে। সরকারের মাথায় কি চলছে সেটা শুধুমাত্র সরকারই বলতে পারবে, আর আমরা সেটা সময়ের সাথে সাথেই জানতে পারবো। বাকি এই বিষয়ে আমি নজর রেখেছি, যখনই কোনো নতুন আপডেট আসবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। বাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে কোনো রকমের কোনো আপডেট আসলে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাদের অনেক বেশি উৎসাহ দেয় ভিডিও বানাতে। বাকি দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে।